প্রথমেই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকে আমরা ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের অনুধ্যান করব। বড় অপূর্ব এই জীবন। রাধা মহারাজ তখন কাশীর অদ্বৈত আশ্রমে আর শ্রী শ্রী মা লক্ষ্মী নিবাসে। মহারাজ মাকে দর্শন করতে গেছেন। হঠাৎ গোলাপ মা বলছেন, রাখাল। মা জিজ্ঞেস করছেন, শক্তিগুলো কেন আগে করতে হয়? মহারাজ বললেন, মায়ের কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, চাবি দিয়ে দোলনা খুলে দিলে যে উপায় নেই, এই বলে ভাবে বিভোর হয়ে তিনি গান গাইছেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। ঠাকুর বলতেন, রাখাল আমার কাছে আসার আগে ভবতারিণী মা আমার কোলে একটি বালককে বসিয়ে দিলে, দিয়ে আমাকে বললে, এই তোমার পুত্র। আমি তো আটকে উঠলাম, আমার ছেলে। মা আমায় আশ্বস্ত করে বললেন, না, সাংসারিক ছেলে নয়, এ তোমার ত্যাগী মানুষ পুত্র। তাই রাখালকে দেখেই আমি চিনেছিলাম এই সেই বালক। ঠাকুর রাখাল মহারাজকে বড় ভালোবাসতেন। রাখাল মহারাজ ঠাকুরের সঙ্গে এক বিছানায় শুতে, অনেক সময় এক মশারির নিচে। কেউ তাকে ফল মিষ্টি দিলে ঠাকুর বলতেন, রাখালকে দাও, ওর মুখে আমি খাবো। কয়েকদিন রাখাল না এলে তিনি ভবতারিণীকে বলতেন, মা, রাখালকে এনে দে মা, ওকে না দেখে আমার প্রাণটা যে বেরিয়ে যাচ্ছে। রাখালের ছিন্ন বস্ত্র দেখলে ঠাকুর কেঁদে ফেলতেন, চিৎকার করে বলতেন, কেউ কি নেই যে রাখালকে একটা নববস্ত্র দেয়? কেউ যদি রাখাল মহারাজের বিরুদ্ধে কিছু অভিযোগ করত, ঠাকুর বলতেন, রাখাল তো বাচ্চা ছেলে, ওর এখনো গলা টিপলে দুধ বেরোয়, ওর দোষ দেখতে নেই। কেউ কোনো কাজ দিলে বলতেন, ওকে কিছু করতে বলো না, ওর বড় কোমল স্বভাব। ঠাকুর যেখানেই যেতেন রাখাল মহারাজ সঙ্গে সঙ্গে যেতেন। সে ভক্ত বাড়ি হোক বা যাত্রা থিয়েটারে। এইভাবে ঠাকুরের পুত সঙ্গে রাখাল মহারাজ ধীরে ধীরে রামকৃষ্ণময় হয়ে উঠলেন। ঠাকুর যে শুধু তাকে ভালোবাসতেন তাই নয়, তাকে শাসনও করতেন। যেমন একদিন রাখাল মহারাজ মা কালীর প্রসাদী মাখন খেয়ে নিয়েছিলেন। তাই ঠাকুর খুব রাগ করে বললেন, এখানে এসে কোথায় সংযমী হবি, তুই মাখনটা খেয়ে নিলি? একদিন রাখাল মহারাজ একটা পয়সা কুড়িয়ে পেয়েছিলেন। ঠাকুর রাগ করে বলেছিলেন, যে মাছ খায় না তার মাছের বাজারে গিয়ে কি কাজ? তোর যখন পয়সার কোনো দরকার নেই, তুই তাহলে পয়সাটি কুড়োলি কেন? রাখাল মহারাজ বলতেন, ঠাকুরের সত্যতে বড় আঁট ছিল। একদিন তিনি বলেছিলেন যে তিনি যদু মল্লিকের বাড়িতে যাবেন। সারাদিন ভক্তদের ভিড়, যাওয়া সম্ভব হলো না। রাত্রি ঠিক গেলেন। রাখাল মহারাজ বলছেন, আমি তার সঙ্গে সঙ্গে লণ্ঠন নিয়ে গেলাম। সবাই ঘুমোচ্ছে, সব দরজা বন্ধ। দরজায় ফাঁক করে পা গড়িয়ে ঠাকুর বলেছিলেন, আমি এসেছিলাম। নন্দনবাগানে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে ঠাকুর নিমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু গৃহস্থেরা এত ব্যস্ত যে ঠাকুরকে আর খাওয়ার জন্য আহ্বান করছেন না। ঠাকুর বললেন, এই আমাকে ডাকছে না কে? রাখাল মহারাজ রাগ করে বললেন, চলুন মশাই, এখানে আর থেকে কাজ নেই। ঠাকুর বললেন, যাব বললেই হলো, এত রাত্রে আমি
খাবো কোথায়, আর গাড়ি ভাড়াটা কে দেবে শুনি, টাকা নেই আবার ফাঁকা লোক। কিছুক্ষণ পরে গৃহস্থেরা তাকে আহ্বান করলেন। খুব অপরিচ্ছন্ন জায়গায় ঠাকুরকে বসতে দেওয়া হলো। অতি কষ্টে একটা লুচি একটু নুনের টাকা দিয়ে খেলেন। গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা চাইলে 3 টাকা দিয়ে তারা বলল 2 আনা আর দিতে হবে না। কিন্তু ফেরার পথে ঠাকুর রাখাল মহারাজকে বলছেন, দেখো, যদি গৃহস্থেরা অজ্ঞানতাবশত সাধুর যথোচিত সম্মান করতে না পারে, সাধু কিন্তু সব সময় তাদের কেবলমাত্র মঙ্গল কামনাই করবে, কখনো তাদের দোষ ধরবে না। এইভাবে ঠাকুর রাখাল মহারাজকে প্রথমে নির্বাচন, তারপর নির্মাণ করলেন। ধীরে ধীরে গুরুরূপী ঠাকুর রাখালের নিকট আধ্যাত্ম জীবনের রহস্য উন্মোচন করতে লাগলেন। শ্রীগুরু কখনো নিয়ম শাসনের বাঁধনের দ্বারা, কখনো আচার ব্যবহার শিক্ষা দিয়ে, কখনো সাধন ভজনের বিঘ্ন দূর করে শিষ্যের শুভ সংস্কারগুলি উদ্বুদ্ধ করতে লাগলেন। ঠাকুর একবার নরেনকে বলেছিলেন, জানিস নরেন, রাখালের রাজবুদ্ধি আছে, ও ইচ্ছে করলে একটা প্রকাণ্ড রাজ্য চালাতে পারে। তখন নরেন তার গুরু ভাইদের বলেছিলেন, এখন থেকে আমরা রাজা বলে ডাকবো রাখালকে। সেই থেকে নাম রাজা মহারাজ। কিন্তু রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে তিনি মহারাজ বলে খ্যাত। ঠাকুর তার লীলা সংবরণের আগে কাশীপুরে নরেন্দ্রনাথকে ডেকে বলেছিলেন, দেখ, ছেলেদের মধ্যে তুই সব থেকে বুদ্ধিমান আর শক্তিশালী। আমার লীলা সংবরণের পর সব ছেলেদের ভালোবাসা দিয়ে বেঁধে রাখবি, তারা যেন বাড়িতে ফিরে না যায়, তোরা সব একত্রে থাকবি। সেই মতো ঠাকুর অপ্রকট হলে বরানগরে একটি বাড়ি ভাড়া করে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা সেখানে একত্রিত হয়েছিলেন এবং নিজেদের বিবেক বৈরাগ্যের হোমাগ্নিতে সঁপে দিয়েছিলেন। স্বামীজি সেই সময়কার স্মৃতিচারণ করে বলছেন, আমরা তখন জপ ধ্যানের প্রবল স্রোতে ভাসছি। প্রতিদিন নুন ভাত আর তেলাকুচো পাতা সেদ্ধ, এই ছিল খাবার। কিন্তু সে কি কঠিনতা, ভূত পর্যন্ত পালিয়ে যাবে। বাবুরাম মহারাজের জন্মদিন আমন্ত্রণে তারা কাঠপুরে যান এবং ধুনি জ্বালিয়ে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন। তারপরে 1887 সালে এই বরানগর মঠে বিরজা হোম করে তারা ঠাকুরের পাদুকার সামনে সন্ন্যাস নিলেন। রাজা মহারাজের নাম হলো স্বামী ব্রহ্মানন্দ। রাজা মহারাজ সারা দিন সারা রাত ধরে কেবল জপ ধ্যান করতেন। তাই সুবোধানন্দ স্বামী তাকে একদিন বলেছিলেন যে, আপনি এত জপ ধ্যান কেন করেন? ঠাকুর তো আপনাকে সবই দিয়ে গেছেন। তাতে মহারাজ হেসে বলেছিলেন, খোকা, ঠাকুর আমাকে যা দিয়ে গেছেন, যে সম্পত্তির উত্তরাধিকারী করে গেছেন, তা তো আমাকে বুঝে নিতে হবে। সারা জীবন ধরে চলেছিল সেই বুঝে নেবার সংগ্রাম। মহারাজ অল্প কথায় কার্যপ্রণালী অতি সুন্দরভাবে বিশ্লেষণ করে বলে দিতেন। আর কখনো কারোর সঙ্গে তার বাক বিতণ্ডা হতো না। তিনি সবাইকে মান দিতেন, সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করতেন। অদ্ভুতানন্দজি বলছেন যে ঠাকুর জানতেন রাখাল রাজা হবে, তাই তাকে দিয়ে কোনোদিন ছোট কাজ করতে দেননি। স্বামীজিও বলে দিয়েছিলেন,
যখন বড়াগাগর মঠে গরু ভাইরা ছিলেন যে রাজাকে তোরা ঘর মুছতে বাসন ধুতে এসব বলবি না। স্বামীজি এই বড়াগাগর মঠ পরিচালনার ব্যাপারেও মহারাজের সঙ্গে আলোচনা করতেন। একদিন এক সাহেব সেখানে এসে বললেন তার কিছু ধর্ম বিষয়ক জিজ্ঞাসা আছে। মহারাজ তাকে স্বামীজির কাছে পাঠিয়ে দিলেন। স্বামীজি বললেন এখানে একমাত্র রাজা আছে যে আপনার সমস্যার সমাধান করতে পারে। বলে তিনি বলেছিলেন there is a dynamo working and we are all under him। বুঝুন, স্বামী বিবেকানন্দ রাজা মহারাজ সম্বন্ধে বলছেন there is a dynamo working and we are all under him। সেই সাহিত্যটিকে খুব সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছিলেন মহারাজ। স্বামীজি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন তিনি নানা পরামর্শ দিয়ে মহারাজের কাছে চিঠি পাঠাতেন। মহারাজের দায়িত্ব ছিল মাদ্রাজে আলা সিংহা, ক্ষেত্রে রজিত সিং, মহীশূরের মহারাজ, রামনাথের মহারাজ, এইসব বিভিন্ন অঞ্চলের কর্মীদের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনা করা। স্বামীজি চেয়েছিলেন কলকাতায় একটা কেন্দ্র হোক, সেই মতো আলমবাজার মঠ হয়। তাতে সুবিধা হলো কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ভক্তরা তাদের সঙ্গে যোগসূত্র খুব ঘনিষ্ঠ হলো এবং তারাও নানাভাবে সাহায্য করতে শুরু করল। আমেরিকা থেকে ফিরে এসে স্বামীজি তার সংগৃহীত অর্থ মহারাজের হাতে তুলে দিয়ে বলেছিলেন এতদিন যার জিনিস বয়ে বেরিয়েছি তাকে তার জিনিস তুলে দিতে পেরে তার হাতে আমি নিশ্চিন্ত হলাম। 1897 সালের 1 মে ঐতিহাসিক দিন বলরাম বাবুর বাড়িতে ঠাকুরের গৃহভক্ত এবং ত্যাগী সন্তানরা একত্রিত হলেন। সেই সভায় স্বামীজি বলেছিলেন যে নানা দেশ ঘুরে আমার এই ধারণা হয়েছে যে সংঘ ছাড়া কোনো বড় কাজ হওয়া সম্ভব নয়। আমরা যার জন্যে নিজেদের ঘর বাড়ি ছেড়েছি আপনারা যাকে আদর্শ করে গৃহস্থ আশ্রমে আছেন সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে রামকৃষ্ণ মিশন গঠিত হল। স্বামীজি হলেন সভাপতি। আলমবাজার মঠের সমস্ত দায়িত্ব দেওয়া হলো মহারাজকে। এই সময় স্বামী অখণ্ডানন্দজি মুর্শিদাবাদের কাছে সারগাছিতে তিনি আত্মমানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। স্বামীজি তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন সাবাস বাহাদুর, কাজ চালিয়ে যাও, যত টাকা লাগবে আমি দেব। এই শুনে স্বামীজির অভিপ্রায় বুঝে মহারাজও সেই কাজে নিজেকে নিয়োজিত করলেন। দক্ষিণ দেশে প্রচার ও সেবা কার্যের জন্য স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজে গেলেন এবং ত্রিগুণাতীতানন্দজির সম্পাদনায় উদ্বোধন পত্রিকা প্রকাশিত হল। স্বামীজি চেয়েছিলেন নবনির্মিত রামকৃষ্ণ মিশনের দ্রুত সম্প্রসারণ। তাই কোনো কর্মীর অক্ষমতা বা গাফিলতি দেখলে তিনি মহারাজের কাছে কৈফিয়ত জারি করতেন। মহারাজের কাজ ছিল দুদিকটা রক্ষা করে চলা, যাতে স্বামীজির কথা মতো কাজ হয় আবার কোনো কর্মী মনক্ষুণ্ণ না হন। এরপর বেলুড়ে নতুন জমি কেনা হলো এবং সেই জমিতে গৃহ নির্মাণের দায়িত্ব মহারাজের ওপর পড়ল। তখন আলমবাজার মঠটাও বাসোপযোগী ছিল না,
সেই জন্য নীলাম্বর মুখার্জির বাগান বাড়িটা কিছুদিনের জন্য ভাড়া নেওয়া হলো। স্বামীজি সেই প্রস্তাবিত ভূমিখণ্ডে ঠাকুরের আত্মারামের কৌটো দক্ষিণ স্কন্ধে ধারণ করে নিয়ে এসে সেখানে স্থাপন করলেন আর বললেন, ঠাকুর বলেছিলেন তুই কাঁধে করে নিয়ে গিয়ে আমাকে যেখানে রাখবি আমি সেখানেই থাকব। 1899 সালের 20 জুন স্বামীজি গুরু ভাইদের সাক্ষী রেখে মঠ এবং তৎসংক্রান্ত সমস্ত সম্পত্তি মহারাজের নামে লিখে দিলেন। 1901 সালে বেলুর মঠে ট্রাস্ট ডিড রেজিস্ট্রি হলো আর 1901 সালে 10ই ফেব্রুয়ারি ট্রাস্ট বডির মিটিংয়ে মহারাজ হলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম অধ্যক্ষ। মহারাজের নেতৃত্বে অন্যতম ঐতিহাসিক দিক হলো তিনি আপাত বিরোধী উপাসনা আর কর্মের মধ্যে সুন্দর একটি সেতু বন্ধন করতে পেরেছিলেন। তিনি বলতেন, দেখ, যারা কোনো কাজ করে না, শুধুই সাধন ভজন করে, তাদেরও ঝুপড়ি তৈরি করতে আর ভিক্ষা করতে সময় চলে যায়। ঠাকুর মা স্বামীজির কর্মে কোনো বন্ধন নেই, নিষ্কাম ভাবে করতে পারলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি হয়। স্বামীজির মহাপ্রয়াণের পর মহারাজ নিজের প্রশস্ত বক্ষে সবাইকে ঠাঁই দিলেন। নিবেদিতা নিজেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত করেছিলেন। মহারাজ কয়েকবার তার সঙ্গে আলোচনা করেছিলেন, কিন্তু স্বাধীন চেতা নিবেদিতা চেয়েছিলেন যে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন। তিনি একটি প্রবন্ধে প্রকাশ করলেন যে এখন থেকে তার কাজকর্মের জন্য রামকৃষ্ণ মিশন দায়ী থাকবে না। কিন্তু নিবেদিতাকে সারা জীবন অত্যন্ত স্নেহ করতেন মহারাজ। নিবেদিতা বলেছেন যে আমি মহারাজকে দেখি কর্তা রূপে আর আধ্যাত্ম কেন্দ্র রূপে। মহারাজের মধ্যে দুটো দিক ছিল, এক ছিল তার রাজবুদ্ধি, আরেক ছিল তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। মহারাজ চেয়েছিলেন নিবেদিতা স্বামীজির জীবনী লেখেন। নিবেদিতা লিখলেন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। মহারাজকে মঠ পরিচালনার ব্যাপারে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন মঠের সম্পত্তির উপর প্রচুর টাকা ট্যাক্স ধার্য হয়েছিল। তিনি অনেক কষ্ট করে সেই ট্যাক্সের অঙ্কটা কমিয়েছিলেন। গঙ্গার ধারে পোস্তা নির্মাণের জন্যে এবং ঘাট বাঁধাবার জন্যে যে ঋণ হয়েছিল তিনি সেটিও অনেক পরিশ্রম করে অর্থ সংগ্রহ করে শোধ করেছিলেন। মায়াবতীতে প্রতিষ্ঠিত অদ্বৈত আশ্রমে অনেক আইন সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়, যেগুলো তিনি আইনজীবীদের পরামর্শ নিয়ে সমাধান করলেন। স্বামীজির আহ্বানে তুরিয়ানন্দজি আমেরিকা থেকে ফিরছিলেন। ফেরার পথে তিনি শুনলেন মহারাজের এই স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণের সংবাদ। তিনি এতটাই ভেঙে পড়েছিলেন, তুরিয়ানন্দজিকে তো স্বামীজিকে হরিভাই হরিভাই করতেন। সেই তুরিয়ানন্দ স্বামী বিভিন্ন মূল্যবান সব উপহার নিয়ে এসেছিলেন স্বামীজির জন্য। তিনি তা মনের দুঃখে গঙ্গায় নিক্ষেপ করলেন আর ফিরে এসে বললেন, আমি আর কোনো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করব না, আমি কাশীতে চলে যাব। মহারাজ তখন ত্রিগুণাতীতানন্দজিকে প্রস্তুত করলেন এবং তাকে তুরিয়ানন্দজির সেন্টারে আমেরিকায় পাঠালেন। মহারাজ এত কর্মব্যস্ততার মধ্যেও ভক্তদের কাছে চিরকালই ছিলেন একজন দরদি পিতার মতো। গোপালের মা অঘোরমণি দেবী যখন অসুস্থ ছিলেন, তিনি নিজে গিয়ে কামারহাটিতে তাকে দেখে আসতেন
এবং স্বামীজির মহাপ্রয়াণের পর তার জননী ভুবনেশ্বরী দেবী যতদিন জীবিত ছিলেন মহারাজ তাকে তার দেখাশোনা করেছেন, বারবার তার সঙ্গে দেখা করে এসেছেন এবং কোনো কিছু সমস্যা হলে পুত্রের মতো তিনি তা সমাধান করেছেন। কলকাতায় কিছু যুবককে নিয়ে নিবেদিতা স্বামীজির ভাবে অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করেছিলেন। মহারাজ সেটিকে বিবেকানন্দ সোসাইটির রূপে সেটিকে তিনি চিত্রণ করলেন এবং প্রথম বিবেকানন্দ সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন এই মহারাজ, রাজা মহারাজ। সেই রকমই শিবানন্দ মহারাজ যেমন অদ্বৈত আশ্রম করেছিলেন, কাশীতেও স্বামীজির ভাবিত কিছু ছেলে তারা গরিবদের জন্যে কাজ করত, নানা রকম সমাজ সেবা, আত্মের সেবায় নিজেদের নিয়োজিত করেছিল। সেই সংস্থাটির নাম ছিল পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন। স্বামী বিবেকানন্দ নিজেই বলেছিলেন রাজা মহারাজকে, এই সংস্থাটিকে তুমি দেখো। রাজা মহারাজ এই প্রতিষ্ঠানটিকে রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত করলেন। এইভাবে কাশীতে নরনারায়ণ সেবা শুরু হলো, বৃন্দাবনে ও কালাবাবুর কুঞ্জে নরনারায়ণ সেবা শুরু হলো। এবার তিনি গেলেন হরিদ্বারে। হরিদ্বারে স্বামীজির দুই শিষ্য কল্যাণানন্দ স্বামী আর নিশ্চয়ানন্দ স্বামী, এরা আত্মের সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন। কিন্তু স্বামীজির মহাপ্রয়াণে তারা এত হতাশ হয়ে গিয়েছিলেন, বললেন আমরা সব কাজকর্ম ছেড়ে হিমালয়ে চলে যাব। মহারাজ কিচ্ছুটি বললেন না, সব কথা তাদের শুনলেন। মহারাজ হরিদ্বারে গেলে প্রতিদিন সেখানে ভজন কীর্তন পুজো পাঠ। মাসখানেক পর দেখা গেল এই দুজন সন্ন্যাসীর মনের অবস্থা পরিবর্তিত হল। কল্যাণানন্দজি বলছেন মহারাজ এমন একটা স্ফিয়ার থেকে কথা বলতেন যে তাকে কখনো না করা যেত না, উল্টে আদেশ পালনকারী মনে করত, আদেশ পালন করলেই যেন তার সর্বতোভাবে মঙ্গল। এইভাবে মহারাজ কাশী, পুরী, হরিদ্বার, বৃন্দাবন, বিন্ধ্যাচল পরিভ্রমণ করলেন। এই পরিভ্রমণ যে শুধু সংঘ অধ্যক্ষের পরিদর্শন বা পরামর্শ দান ছিল তা নয়, প্রতিটি কেন্দ্রে তিনি কর্মীদের আধ্যাত্মদিক প্রজ্বলিত করতেন। তার পরিচালনায় শরৎ মহারাজ তিনি তাকে নানা কাজে সাহায্য করতেন এবং মঠ পরিচালনার ব্যাপারেও তিনি দায়িত্ব পালন করতেন। স্বামী অদ্বৈতানন্দ মঠের অর্থ সংরক্ষণ নির্মাণ কার্য দেখতেন, মঠ বিভাগ তদারকি করতেন প্রেমানন্দ মহারাজ। তেমনি দুর্ভিক্ষ, প্লেগ, মহামারীতে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য প্রভিডেন্ট রিলিফ ফান্ড ও আত্মদের সেবায় পুয়ার ফান্ড গড়ে উঠেছিল। 1904 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসবের পর মহারাজ পুরী যান এবং পুরী থেকে ফিরে এসে তার ভাবান্তর ঘটে। তিনি তখন ভগবত আনন্দে একেবারে মত্ত ছিলেন। এই সময় এই শারদানন্দ, রামকৃষ্ণানন্দ, প্রেমানন্দ প্রভৃতি গুরু ভাইরা সংঘ তৈরির বৈঠা করেছিলেন, আর সংঘনায়ক মহারাজ প্রশান্ত চিত্তে সেই তৈরির হালটা টেনেছিলেন। শরৎ মহারাজের অক্লান্ত পরিশ্রমে উদ্বোধন গৃহ নির্মাণ হয়। মাতা ঠাকুরনী দোতলায় থাকতেন আর নিচে ছিল সেলস কাউন্টার। মঠ মিশনের
প্রতিটি কেন্দ্র গিয়ে মহারাজ তার সূক্ষ্ম দৃষ্টিতে দেখতেন সেখানে আধ্যাত্মিকতার স্ফুরণ ঘটছে কিনা, সাধু ব্রহ্মচারীরা সংঘের নিয়ম অনুসারে কাজ করছে কিনা, আর নিষ্কাম সেবাযোগ্য নরনারায়ণ সেবা ঠিক মতো হচ্ছে কিনা। তার দূরদর্শিতা ছিল অপরিসীম। একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। এক ভদ্রলোক ব্যবসায়ী তার পুত্রের মৃত্যুতে তিনি খুব শোকগ্রস্ত হয়ে বেলুড় মঠে কিছুদিন থাকার পরিকল্পনা নিয়েছিলেন এবং কিছুদিন থাকার পর তিনি বলেছিলেন যে তার সমস্ত সম্পত্তি, ব্যবসা ট্যাবসা সব তিনি বেলুড় মঠকে দান করবেন। বাবুরাম মহারাজ এসে এই কথাটি মহারাজকে বলেন। মহারাজ কিছুক্ষণ ভদ্রলোকের সঙ্গে কথা বলেন, বলে বাবুরাম মহারাজ কি সুন্দরভাবে বলেন যে ইনি আমাদের কাছে এসে সাধু সঙ্গে বৈরাগ্যের সৃষ্টি হলো, আর এর সঙ্গে যদি আমাদের মনে বিষয় বুদ্ধি জেগে ওঠে সে কথা তো ভালো নয়। পরবর্তী সময়ে তিনি বলেছিলেন মহারাজ যে এর সঙ্গে কথা বলে আমি বুঝেছিলাম যে এই বৈরাগ্য সাময়িক, কিছুদিন পরেই তিনি অনুতপ্ত হবেন। আরো বলেছিলেন এই সব কাজের সিদ্ধান্ত দিতে গেলে 3 পুরুষ পরে কি হবে সেটা বিবেচনা করে তবে সিদ্ধান্ত দিতে হয়। এমনই ছিল তার দূরদর্শিতা। আর মঠের নিয়ম শাকের করি শাকে, মাছের করি মাছে ব্যয় করতে হবে। ভুবনেশ্বরে থাকতে মহারাজ খুব ভালোবাসতেন, বলতেন ভুবনেশ্বরকে গুপ্ত কাশী। এই ভুবনেশ্বর মঠে যখন মহারাজ ছিলেন তখন একজন ভদ্রলোক কিছু টাকা দান করেছিলেন। ভুবনেশ্বরে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল, একজন ডাক্তারও ছিলেন। তিনি যাতে বেসিক কিছু সার্জারি করতে পারেন তার জন্য যেসব দরকার যন্ত্রপাতি, ইকুইপমেন্টস, সেগুলো কেনার জন্য এই ভদ্রলোক টাকা দিয়েছিলেন। আর একটি কর্মী সেই টাকায় দুস্থদের জন্য ওষুধ কিনে ফেলেছিল। সেটি যখন জানতে পেরেছিলেন মহারাজ ভীষণ মনক্ষুণ্ণ হয়েছিলেন। কাশীতে যখন তিনি ছিলেন তখন ঠাকুরের অমৃতময় উপদেশের সংকলন তিনি করেছিলেন। যারা প্রত্যক্ষদর্শী তারা বলেন মহারাজ রাত্রিবেলা প্রুফ রিড করতেন। মহারাজ বলেছেন যে ঠাকুর আমাকে দর্শন দিয়ে বলতেন আমি তো তোকে এটা বলিনি, আমি তোকে এটা বলেছি। সঙ্গে সঙ্গে মহারাজ সেটা কারেকশন করে নিতেন। তিনি যখন পূর্ববঙ্গে গেলেন ঢাকা মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে, সেখানেও আনন্দের হিল্লোল উঠল। রামকৃষ্ণ মিশনের সম্প্রসারণ ও প্রচার কাজ অব্যাহত রইল। মহাপুরুষ মহারাজ আলমোড়ায় আশ্রম প্রতিষ্ঠা করলেন। শ্যামলাতারে স্বামী বিরজানন্দের প্রচেষ্টায় আশ্রম গড়ে উঠল। জয়রামবাটিতে মায়ের বাড়িতে আশ্রম গড়ে উঠল। কোয়ালপাড়ায় একটি শাখার প্রতিষ্ঠান হলো। ভবানীপুরে এক ভক্তের বাড়িতে গদাধর আশ্রম প্রতিষ্ঠিত হলো। জামতারায় সাধন ভজনের জন্য আশ্রম গড়ে উঠল। সেই রকম ভাবে নারী শিক্ষার জন্য নিবেদিতা বিদ্যালয়, বাংলাদেশে মাদ্রাসা, ব্যাঙ্গালোরে ছাত্রাবাস, বিভিন্ন জায়গায় অনাথ আশ্রম, আর বেলুড়ে কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। মহারাজ সর্বদা ভগবত আনন্দে বিভোর ছিলেন। তার এই গভীর অন্তর্মুখী মন নিয়ে তিনি এই বিপুল ভাব আন্দোলনকে কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে। তার উত্তর হলো মহারাজের নেতৃত্বের প্রধান ভূমিকা ছিল লোক শিক্ষকের। সংঘের প্রত্যেকেই জানতেন সম্পদে বিপদে ঠাকুরের প্রতিভু মহারাজ তাদের মাথার উপর আছেন।
কাজকর্মের অনুমোদনের জন্য বা ব্যক্তিগত জীবনের পথ নির্দেশনের জন্য সর্বদাই তার কৃপা প্রার্থী বলে তিনি তাকে সাহায্য করবেন। তিনি সংঘের কর্ণধার রূপে সকল বিষয় যেমন বিবেচনা করতেন, তেমনি তিনি ত্যাগী ও গৃহীদের ধর্মজীবন যাতে সবল ও পুষ্ট হয় তার দিকে সর্বদা গুরুত্ব দিতেন। শরৎ মহারাজ বলতেন, মহারাজ ছিলেন আমাদের পরিচারক, মঠের অধ্যক্ষ রূপে নয়, মঠের অধ্যক্ষ হয়ে কর্তৃত্ব দ্বারা নয়, তিনি আমাদের পরিচালনা করতেন তার প্রেমের বশীকরণ শক্তির দ্বারা। এই অদ্বৈত আশ্রম আর কাশীর সেবাশ্রম এদের অধিবাসীদের মধ্যে একটু মন কষাকষি হয়েছিল। কিছু প্রবীণ সন্ন্যাসী এসে শরৎ মহারাজকে বলেছিলেন। শরৎ মহারাজ বললেন, দেখুন, আপনারা ঠাকুরের কাজ করতে এসে নিজেদের মধ্যে তিক্ততার সৃষ্টি করবেন না, একে অপরকে ভালোবাসুন, বিশ্বাস করুন, সব সমস্যার সমাধান হবে। সমস্যা কিছুদিন থিতিয়ে রইল, কিন্তু সমাধান হলো না। এমন মাথা চারা দিয়ে উঠল যে মহারাজকে হস্তক্ষেপ করতে হলো। মহারাজ কাশীতে গেলেন। কাশীতে আনন্দের ঢেউ উঠল। প্রতিদিন পুজো, পাঠ, ভজন, কীর্তনে সবাই মেতে উঠল। স্বামীজির জন্মতিথিতে মহারাজ সন্ন্যাস এবং ব্রহ্মচর্য প্রদান করলেন। আনন্দ উৎসবে সবাই এমন ভাবে মাতলেন যে কর্মজাত অহংকার সহজেই দূরীভূত হলো, সহজেই দূর হলো। সমস্যা একেবারে পাকাপাকি সমাধান হলো। শরৎ মহারাজ তাই বলছেন, আমরা কত ভেবেছি, আমাদের একাধিকবার ইন্টারফেরেন্সেও যে সমস্যার সমাধান হয়নি, কি সহজে আপনি তা সমাধান করলেন। এই যে বলছি, দুটো দিক, একটি রাজবুদ্ধি আর একটি ব্রহ্মজ্ঞ পুরুষ। তাই তিনি মহারাজকে বলতেন, মহারাজ, আপনার সাধু না হয়ে রাজা হওয়া উচিত ছিল। সেটা তো ঠাকুর আগেই জানতেন। তিনি বলতেন যে মা আমায় দেখিয়ে দিলেন, রাখাল সত্যি সত্যি ব্রজের রাখাল। রাখাল মহারাজও বলতেন, আমি বৃন্দাবনে বেশ ছিলাম, তোমাদের কাছে এলাম যাতে ঠাকুরের ভাব, ভক্তি, প্রেম এগুলোর প্রকাশ তোমাদের মধ্যে হয়, আর ভবিষ্যতের প্রজন্ম তোমাদের দেখে বুঝতে পারে ঠাকুর কি ছিলেন। তাই বৃন্দাবন থেকে তোমাদের সেবা করতে এলুম। 1895 থেকে 1922 এই দীর্ঘ 27 বছর রামকৃষ্ণ সংঘের সূচনা কাল থেকে শক্তিশালী ধর্ম সংঘ রূপে রূপ পরিগ্রহ করা সবকিছুই হয়েছে মহারাজের বরিষ্ঠ নেতৃত্বে। শরৎ মহারাজ বলতেন, আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভেতরই ঠাকুরের পরমহংস অবস্থার হাবভাব, চালচলন দেখতে পাওয়া যেত। মহারাজের মধ্যে দিয়ে ঠাকুরের শক্তি যে কিভাবে কাজ করছে সেটা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারি। একটি ঘটনা ঘটে যখন মহারাজ ছিলেন বলরাম মন্দিরে। 3টের সময় একটি কম বয়সী মেয়ে এসে কান্নাকাটি করে সূর্যি মহারাজের কাছে। সে মহারাজের সঙ্গে দেখা করতে চায়। সূর্যি মহারাজ তাকে বলছে 4টের আগে দেখা হবে না। মহারাজ একটু দুপুরে খাওয়ার পর বিশ্রাম করছেন। মেয়েটি এমন কান্নাকাটি করছে যে সূর্যি মহারাজ তাকে মহারাজের কাছে নিয়ে গেলেন। মহারাজকে দেখে তো মেয়েটি খুশি। হঠাৎ মহারাজের ঘরে ঠাকুরের ছবি দেখে মেয়েটি আবার ফুপিয়ে কেঁদে উঠল। মহারাজ বললেন, তোমার কি হয়েছে মা, আমায় বলো। তখন সে ঠাকুরের ছবিটি দেখিয়ে বলছে, ইনি আমাকে
আপনার কাছে পাঠিয়েছেন। মহারাজ বলছেন, আমাকে সব বলো। মেয়েটি বলছে তার 13-14 বছর বয়সে বিবাহ হয়েছিল। বিবাহের কয়েকদিন পরেই স্বামীর মৃত্যু হয়। তখন সে হাউ হাউ করে কাঁদছে, ভগবান আমার কি হবে, তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় পথ দেখাও। তখন ঠাকুর তাকে দর্শন দিয়ে বললেন যে আমার ছেলে আছে বাগবাজারে, তুই তার কাছে যা। মহারাজ সেদিন তাকে দীক্ষা দিয়েছিলেন এবং পরবর্তী সূত্র থেকে আমরা জানি মেয়েটির জীবন আনন্দময় হয়ে গিয়েছিল। সে ঠাকুরের সুন্দর গান লিখত, সাধন ভজনে সে দিন কাটাতো এবং মহাপুরুষদের যেমন হয় তাদের শেষ মুহূর্তটি, শেষের দিনটি, শেষের ক্ষণটি তারা আগে থেকেই জানতে পেরে যায়। এইরকম ভাবে মেয়েটিও জানতে পেরেছিল এবং সে বলেও ছিল। আর শেষ মুহূর্তে সে ঠাকুরের নাম করতে করতে আনন্দ করে সে রামকৃষ্ণ লোকে যাত্রা করে। মহারাজ স্পর্শ না করেও শুধু ইচ্ছা শক্তির সাহায্যে অপরের মনে ধর্মভাব উদ্বুদ্ধ করতে পারতেন। একবার গিরিশ ঘোষ বলছেন, আমার যে কি হয়েছে, আমি কয়েকদিন ধরে ঠাকুরকে কিছুতেই ভগবত বুদ্ধিতে আর দেখতে পাচ্ছি না। আমি কেবল মনে মনে ভাবছি যে আমার তো সর্বনাশ, আমার মনের ভাব পরিবর্তন না হলে আমার তো একেবারে সর্বনাশ। এমন সময় রাখালের সঙ্গে দেখা। রাখালকে বললাম, রাখাল এসে বলল, ভাববেন না আপনি, মানুষের মনটা ঢেউয়ের মতো, যতটা ওপরে ওঠে ততটাই নিচে নামে, দেখবেন আপনার মনের পরিবর্তন হবে এবং মন উচ্চ স্তরে উঠে যাবে। বলছে কি আশ্চর্য, রাখাল কথাটি বলে চলে যাবার পরেই আমার ভাবান্তর হলো এবং ঠাকুরকে আবার আমি ভগবত বুদ্ধিতে দেখতে শুরু করলাম। তাই গিরিশ ঘোষ বলতেন, এই যে নরেন রাখাল, এই ছোকরাদের কি আমি শুধু শুধু মানি? আর স্বামীজি মহারাজকে প্রণাম করে বলেছিলেন, গুরুবৎ গুরুপুত্রেষু, মানে গুরুর সমান গুরুর পুত্র। মহারাজকে কিন্তু সব গুরু ভাইরা শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব, মানে শ্রী শ্রী ঠাকুরের নিজের ছেলে, এই জ্ঞানে শ্রদ্ধা ভক্তি পূজা করতেন। স্বামী বিবেকানন্দ বললেন, গুরুর মতোই গুরুর পুত্র, তাকে সেই রকম ভাবে সম্মান ও শ্রদ্ধা দেখাতে হবে। তিনি প্রদান করলেন আর মহারাজ প্রতি নমস্কার করে বলেছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, অর্থাৎ বড় ভাই বাবার মতো। বাবাকে যে সম্মান শ্রদ্ধা করতে হবে, বড় ভাইকেও তাই করতে হবে। একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। স্বামীজি একবার বিজ্ঞানানন্দজিকে ডেকে বললেন, বিষম গঙ্গার ধারে একটা ঘাট বাঁধাতে হবে আর পোস্তা নির্মাণ করতে হবে, তুই আমাকে প্ল্যান করে এস্টিমেট দে। বিজ্ঞানানন্দজি স্বামীজিকে ভীষণ ভয় পেতেন। তিনি তাই খরচটা কম করে এস্টিমেট দিলেন। স্বামীজি খুশি হয়ে বললেন, রাজা, পেশন বলেছে 3000 টাকায় হয়ে যাবে, তুমি যদি রাজি থাকো কাজ শুরু হতে পারে। রাজা মহারাজ সম্মতি দিলেন। কয়েকদিন পরে বিজ্ঞানানন্দজি মুখ কাচুমাচু করে রাজা মহারাজের কাছে এসে বলছেন, স্বামীজির ভয়ে আমি কম টাকা বলেছিলাম, এখন তো অনেক কাজ বাকি আর খরচও হবে অনেক। রাজা মহারাজ বললেন, ঠিক আছে, তুমি ভয় পেও না, কাজটা ভালোভাবে করো। কিছুদিন পরে তো স্বামীজি এলেন, মানে টাকার জোগাড় করবেন রাজা মহারাজ,
সুপারভাইজ করবেন বিজ্ঞানানন্দজি, আর রিপোর্টিং বস হচ্ছেন স্বামী বিবেকানন্দ। কিরম সাংঘাতিক বস জানেনই আপনারা। কিছুদিন পরে স্বামীজি হঠাৎ এসে জানতে চাইলেন যে কাজ কত দূর এগিয়েছে, এবং যখন জানতে পারলেন যে কাজ শেষ হতে অনেকটাই বাকি আর 3000 টাকার অনেক বেশি খরচ হয়ে গেছে, তিনি রাজা মহারাজের উপর ভীষণ রাগ করলেন। স্বামীজি তো চলে গেলেন, খুব রাজা মহারাজকে বকে ধমকে চিৎকার চেঁচামেচি করে। রাজা মহারাজ কিচ্ছুটি বললেন না। তারপর চুপ করে নিজের ঘরে গিয়ে উপুর হয়ে শুয়ে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। স্বামীজিও একটু পরে এসে বলছেন, পেশন গিয়ে দেখতো রাজা কি করছে। যেই তিনি শুনলেন যে রাজা মহারাজ কাঁদছেন, তিনিও হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মহারাজের ঘরে গিয়ে মহারাজকে বুকে জড়িয়ে ধরে বারবার বলছেন, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি রাগের মাথায় কি অন্যায় করেছি। ঠাকুর তোমায় কত আদর করতেন, কখনো তোমাকে একটিও কড়া কথা বলেননি, আর আমি কিনা তোমার মনে কষ্ট দিলাম। তোমাদের সঙ্গে থাকবার আর আমার যোগ্যতা নেই, চলে যাব আমি হিমালয়ে, একা থাকবো। মহারাজ বলছেন, সে কি কথা স্বামীজি, তুমি যে আমাদের মাথা, তুমি চলে গেলে আমরা কি করে থাকবো। এরা হচ্ছেন দেব শিশু। অবতার যখন আসেন তখন তিনি তার লীলা সঙ্গীদেরও সাথে করে নিয়ে আসেন। এই যে মহারাজ, ইনি যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন তখন তিনি রাম নাম সংকীর্তন শুনেছিলেন। সেই রাম নাম শুনে তার এত ভালো লেগেছিল, একাদশীর দিন রাম নাম তিনি মঠ মিশনে শুরু করেন। আর তিনি যে কত ভক্ত বৎসল ছিলেন সেটা আমরা জানতে পারি তারই এক ভক্ত, তারই কৃপা প্রাপ্ত কেদার বাবুর কাছে। এই কেদার বাবু বলছেন যে একদিন রাত্রিরে আমি খেয়ে দিয়ে শুয়ে আছি, হঠাৎ মহারাজের জন্য মনটা আকুলি বিকুলি করছে, কে যেন একদম গামছা নিংড়াচ্ছে। ওই রাত্রে উঠে আমি গঙ্গার ঘাটে গেলাম, গিয়ে দেখলাম 4-5 জন ভক্ত দাঁড়িয়ে, তাদেরও আমার মনের মতো অবস্থা। সবাই মিলে আমরা যখন বেলুড়ে পৌঁছালাম, মহারাজ যেন কাদের জন্য অপেক্ষায় আছেন। আমাদের দেখে বললেন, এত রাত্রিরে তোমরা এলে, কষ্ট হলো না তো? তখনই আমাদের প্রসাদ দিলেন, আমরা তাকে প্রণাম করে বিদায় নিলাম। মহারাজ তাস খেলতে আর মাছ ধরতে খুব ভালোবাসতেন। আর রসিক চূড়ামণি ঠাকুরের তিনি মানুষপুত্র তো, তাই তিনিও ছিলেন ভীষণ রসিক। একবার কি হয়েছে, বিজ্ঞানানন্দজি মঠে এসেছেন। তা বিজ্ঞানানন্দজির জন্য তখন শীতকাল, একটা গরমের পাঞ্জাবি বানানো হয়েছে। মহারাজ সূর্য মহারাজকে বলছেন, আজ একটু পেশনকে নিয়ে মজা করা যাবে। রামলাল দাদাও এসেছেন। বিজ্ঞানানন্দজি আসতে মহারাজ বলছেন যে তুমি এই গরমের পাঞ্জাবিটা পরো। বিজ্ঞানানন্দজির পাঞ্জাবিটা পরতেই মহারাজ রামলাল দাদাকে ইশারা করে বললেন, দাদা আপনি শুরু হয়ে যান। আর সঙ্গে সঙ্গে রামলাল দাদা সব উদ্ভট মন্ত্রপাঠ শুরু করে দিল, আর বিজ্ঞানানন্দজির গায়ে ঠান্ডা গঙ্গার জল ছিটাতে শুরু করলো। মতলব খারাপ দেখে মহারাজ তো এক ছুট বিজ্ঞানানন্দজি, তার পিছনে ধাওয়া করলেন মহারাজ। আর আরেক দিক থেকে অভেদানন্দজি এসে দুজনের মাঝখানে বিজ্ঞানানন্দজি পড়ে বাচ্চা ছেলের মতো তিনি হাত পা ছুটছেন। রামলাল দাদাকে বিজয়ের পরে যখন চিঠি লিখতেন মহারাজ, তখন শেষে লিখতেন,
আমি কোলা ব্যাং আর কুলি বেগুন পাঠালাম, মানে কোলা কুলি। অখণ্ডানন্দজি আছেন বেলুড়ে। মহারাজ চান তিনি কিছুদিন থাকেন, কিন্তু অখণ্ডানন্দজি সারগাছিতে ফিরে যেতে চাইছেন। রাত্রে খাওয়ার পরে তিনি নৌকায় চড়েছেন, চড়েই ঘুমিয়ে পড়েছেন। যখন ঘুম ভাঙল তখন দেখছেন যেখানে বসেছিলেন সেখানেই আছেন। মহারাজ মাঝিদের বলে দিয়েছিলেন তারা সারা রাত তো নৌকা বয়ে গেছে, কিন্তু নোঙর না ফেলে। তারা নৌকা বাইছিল নোঙর না ফেলে, তাই নৌকায় একটু এগোয়নি। এইরকম সব মজার ঘটনা আমরা জানতে পারি। তিনি ছোটদের খুব ভালোবাসতেন। বলরাম মন্দিরে তিনি যখন থাকতেন, ছোটদের কালো আলোয়ান গায়ে দিয়ে মাথায় মুখোশ করে ভূত সেজে ভয় দেখাতেন। কখনো ছোটরা তার উপর চড়ে তাকে ঘোড়া বানিয়ে তারা ঘরের মধ্যে ঘুরে বেড়াত। মাকে অনেকে বলতেন যে মহারাজ আপনাকে প্রণাম করতে আসেন না কেন? মা বলতেন রাধা হলো সাক্ষাৎ নারায়ণ, ও যখন চায় তখনই ও আমাকে দর্শন করতে পারে, ও দিব্য চোখে আমাকে দেখতে পায়, ভাব চোখে আমাকে দর্শন করতে পারে। এই রাধা মহারাজ যখন মায়ের কাছে আসতেন সারা শরীর টলত। কোন রকমে মাকে প্রণাম করে মায়ের দিকে হাত জোর করে পিছু পা করে চলে যেতেন। মায়ের দিকে পিছন ফিরে কখনো তিনি যেতেন না। একবার মহারাজ ভুবনেশ্বরের মঠে, আর তিনজন কুখ্যাত গুন্ডা তারা ভুবনেশ্বরে গেছে কলকাতা থেকে। একটা হোটেলে উঠেছে, হোটেলের মালিককে জিজ্ঞাসা করছে ভুবনেশ্বরে দ্রষ্টব্য স্থান কি আছে। হোটেলের মালিক বলছে অনেক কিছুই আছে, যেমন কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, আর আছে রামকৃষ্ণ মিশন। সেখানকার রাজা মহারাজ তো সত্যিই রাজা। তিনি সোনার থালায় ভাত খান, রূপোর গড়গড়ায় তামাক খান। সেই তিনটি ছেলে বলছে সে কি, আপনারা বরদাস্ত করেন কি করে? হোটেলের লোকটি বলছে আমরা কি করবো, এই শহরের যারা তাবর তাবর মানুষ তারা তো ওনার কাছে নত। ছেলে তিনটে বলল একটু ভাববেন না, আমরা আজকেই যাব, একেবারে ঢিট করে তবে আসবো। মহারাজ বেশ সকালবেলা গল্প করতে করতে ব্রেকফাস্ট করছেন। হঠাৎ সূর্য মহারাজকে বললেন কলকাতা থেকে তিনটি ছেলে আসবে, এলেই আমার ঘরে পাঠিয়ে দিও। ছেলে তিনটির ভাবগতিক দেখে ভালো লাগেনি, তাই সূর্য মহারাজ মহারাজকে জিজ্ঞাসা করলেন এদের কি পাঠাবো? মহারাজ বললেন হ্যাঁ নিশ্চয়ই পাঠাও। ছেলে তিনটি এলো। মহারাজ কত রকমের গল্প করছেন, চোরের গল্প। কত রকমের চোর হয়, ছিঁচকে চোর, শীত কাটা চোর, আবার যে পাকা পকেট মার, সে যখন রাত্রিরে ঘুমিয়ে থাকে তখন তার বউ কিভাবে তার পকেট থেকে তার মানি ব্যাগটা বার করে নেয়। ছেলেগুলি তো হেসে লুটিয়ে পড়ছে। তাদের জন্য থালা ভর্তি করে ফল আর মিষ্টি নিয়ে আসা হলো, আর মহারাজের জন্য একটু তামাক আনা হলো। মহারাজ তামাকটা মুখে নিতে পারলেন না, গড়গড়াটা একটু দূরে মহারাজ সমাধিস্থ হলেন। ছেলে তিনটি অবাক বিস্ময়ে দেখছে, এমন জিনিস তারা সারা পৃথিবীতে দেখেনি, জীবনে কখনো দেখেনি। একটু পরে মহারাজের সংজ্ঞা ফিরে এলো। তিনি বললেন তোমরা এলে আমার পুরনো স্মৃতি মনে জাগরিত হলো। আমিও তো উত্তর কলকাতায় অনেক দিন ছিলাম। এই যে তোমরা যেখানে ছিলে দর্জিপাড়া, মুচিপাড়া, আমি সব জানি। কত কথা তোমাদের সঙ্গে হলো, কত ভালো লাগলো। তারা মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম
করে বিদায় নিল। হোটেলে যখন তারা ফিরে এসেছে, হোটেলের লোকটি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করছে, দেখা হয়েছে? আপনাদের সঙ্গে দেখা হয়েছে? ছেলে তিনটি বলল, আপনি তো শুধু শুনেছেন, দেখেননি কখনো। এই আনন্দময় পুরুষকে একবার দর্শন করে আসুন, জীবন সার্থক হয়ে যাবে। কাশীতে শ্রী শ্রী মা আছেন এবং তিনি তার ত্যাগী সন্তানদের বস্ত্র বিতরণ করছেন। সবাইকে তিনি সুতির বস্ত্র প্রদান করলেন, শুধু রাজা মহারাজকে দিলেন বিষমের বস্ত্র। কেন এই পার্সিয়ালিটি, কেন এই বৈষম্য জিজ্ঞাসা করতে মা বলেছিলেন, রাজা আমার ছেলে। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের ছেলে রাজা মহারাজ ঠাকুর এবং মায়ের সমস্ত ঐশ্বর্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। একবার বেলুড় মঠের সাধারণ সভায় স্বামী শুদ্ধানন্দজি আয় ব্যয়ের হিসেব নিকেশ পাঠ করে শোনাচ্ছেন। মহারাজ বললেন, এত দূর থেকে সবাই এসেছে, সুপ্ত হিসেব শুনে চলে যাবে? প্রেমানন্দ মহারাজকে বললেন, তুমি ওদের কানে অমৃত ঢেলে দাও। ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। নিজে কর্তা হয়েও ঠাকুরকে কর্তা আর নিজেকে অকর্তা জ্ঞানে এই বিশাল রামকৃষ্ণ সংঘের নেতৃত্ব দিয়েছিলেন, ইতিহাস রচনা করেছিলেন রাজা মহারাজ। শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের সমস্ত ঐশ্বর্য নিয়ে, দেখুন ছেলে মেয়েরাই তো বাবা মায়ের সম্পত্তি পায়, তাই ঠাকুর ও মায়ের ঐশ্বর্য নিয়ে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই তিনি হতে পেরেছিলেন রামকৃষ্ণ সাম্রাজ্যের এক এবং অদ্বিতীয় সম্রাট, আর রামকৃষ্ণ অনুরাগী সমস্ত নরনারী, সমস্ত মানুষের মনের রাজা। মাতৃভাব না থাকলে কারোর মনে দখলদারি করা যায় না। তিনি হয়ে উঠেছিলেন তার সহনশীলতায়, তার ভালোবাসায়, তার মাতৃভাবে, তার সেবায় প্রত্যেকের মনের রাজা। আজকের এই শুভ দিনে তার উদ্দেশ্যে জানাই আমার ভুলণ্ঠিত প্রণাম। আপনাদের নমস্কার।